হ্যালো, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে এই ভার্ব দেখিয়েছিলাম এবং ক্লাসটা আপলোড দেখাইছিল, কিন্তু একটা যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা ডিলিট দিতে হয়েছে এবং আবার নতুন করে ক্লাসটা আপলোড দিতে চাচ্ছি, তাই আবার নতুন করে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ওকে, তা আসেন দেখেন কি দেখাইছিলাম ক্লাসে, যে ভার্ব, তাই না? ভার্ব কাকে বলে? আমরা সবাই জানি যে একটা সেন্টেন্স গঠন করার পূর্ব শর্ত হচ্ছে কি, প্রত্যেকটা সেন্টেন্সেই কমপক্ষে কি থাকবে, একটা ভার্ব থাকে। ভার্ব ছাড়া সেন্টেন্সকে কি বলা হয়? প্রাণহীন বলা হয়, তাই না? সেন্টেন্সের ভার্বই হচ্ছে প্রাণ। আচ্ছা, তাহলে আসেন ভার্ব কাকে বলা হয়? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা অথবা কোনো কাজের নাম বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে অথবা কোনো কাজের নাম, তাই না? তাহলে সেটা হবে ভার্ব। এটা হচ্ছে ডেফিনিশন। কাজ করা বা কাজের নাম বোঝালে ভার্ব হবে। দেখেন ভার্বকে প্রধানত প্রথম 24 প্রকারের ভার্ব আছে। তা আমাদের মানে পরীক্ষার জন্য এত বেশি ডিটেলস আমাদের না জানলেও চলবে, যেগুলো দরকার ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত ভার্ব হচ্ছে দুই প্রকার। দেখেন ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, আর এটা হচ্ছে নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব এই যে এই কয়েকটা প্রকারের হচ্ছে ফাইনাইট ভার্ব, এই পর্যন্ত এইগুলা দিয়ে আছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব অনলি 3 টাইপস। দেয়ার আর ইনফিনিটিভ, জেরান্ড অ্যান্ড পার্টিসিপেল। ঠিক আছে, আপনারা দেখবেন আমার ক্লাসে জেরান্ড এবং পার্টিসিপেলের আমি 2টা ভিডিও আপলোড দিয়েছি। এই 2টা ভিডিও দেখলে আপনার এই জেরান্ড অ্যান্ড পার্টিসিপেল ক্লিয়ার হয়ে যাবে। শুধু লাগবে কোনটা এখন? ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমি দেখাবো এবং ইনফিনিটিভ সহজ, এটা 2টা 3টা রুল দেখলেই হয়ে যাবে। তাহলে আমাদের এই নন ফাইনাইট ভার্বে জেরান্ড অ্যান্ড পার্টিসিপেল এটা দেখিয়েছি, এটা ক্লাস দেওয়া আছে, এটা দেখবেন। আর ইনফিনিটিভটা আমি মডেলের সঙ্গে দেখাবো। ঠিক আছে, ইনফিনিটিভটা কোথায়? মডেলের সঙ্গে দেখাবো। আজকে যেটা ফাইনাইট ভার্বের সঙ্গে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা দেখেন, ফাইনাইট ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই অক্সিলারি ভার্ব আমরা জানি সাহায্যকারী ভার্ব, যেটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকার পরও যদি সাহায্যকারী যে ভার্বগুলো সাহায্য করবে সেটাকে বলা হবে অক্সিলারি ভার্ব। যেমন হচ্ছে অক্সিলারি ভার্ব কি কি আমরা ব্যবহার করি? মডাল আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে, দেখেন আমরা টেন্স অনুযায়ী যে ভার্বগুলো ব্যবহার করি, টেন্সের ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি। আর মডাল তো আমরা জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এইগুলা এই টাইপেরগুলো হচ্ছে মডাল। তো মডাল দিয়েই একটা ক্লাস লাগবে, সেটা আমি পরবর্তী ক্লাসে এই মডাল এবং ইনফিনিটিভ দেখাবো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্সিপাল ভার্বের এই যে এই কয়েকটা টাইপ এখান থেকে দেখাতে চাচ্ছি। তা আসেন, তাহলে ভার্ব কাকে বলে? কাজের নাম বা কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা তাকে বলা হবে ভার্ব। এখন দেখেন আজকে আমরা প্রথম আসি ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ। এই প্রিন্সিপাল ভার্বে ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ। ঠিক আছে, এই ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ হচ্ছে একটাকে বলা হয় সকর্মক, এটা হচ্ছে সকর্মক। আমি এখানেই দেখি ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া। দেখেন ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, মানে যে ভার্বের কর্ম থাকবে তাকে বলা হবে ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্বের কর্ম থাকবে, এখন কিভাবে বুঝবেন যে আপনার এই ভার্বটার কর্ম আছে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা কোন ভার্ব হবে? ট্রান্সিটিভ ভার্ব। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেই ভার্বটা হবে কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে যে ভার্বের কর্ম থাকে সেটা হবে ট্রান্সিটিভ ভার্ব। এক্সাম্পল দেখাই, দেখেন এক্সাম্পল যদি দেওয়া হয় যে he writes a letter, দেখেন এই জায়গায় সে একটি চিঠি লেখে। এই ভার্বটাকে যদি আপনি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন, দেখেন আনসার পাবেন।
কি লেখে, কি লেখে, চিঠি লেখে। তাহলে এই ভার্বের কি কি বা কাকে দিয়ে এই ভার্বটাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। সো রাইটস ইজ কল্ড দ্য ট্রান্সিটিভ ভার্ব, তাই না? এই রাইটটাকে তাহলে কি বলা হবে, ট্রান্সিটিভ ভার্ব, কারণ এই ভার্বের কি আছে, কর্ম আছে। যদি কোনো ভার্বের কর্ম না থাকে তাহলে সেই ভার্বটাকে কি বলা হবে, ইনট্রান্সিটিভ ভার্ব। এক্সাম্পলে আসি, এইটাই যদি লিখি, দেখেন এরকম, হি রাইটস ওয়েল, হি রাইটস ওয়েল, সে ভালো লেখে, সে ভালো লেখে। কি লেখে, কাকে লেখে, উত্তর কি পাওয়া যায়, কোনো আনসার নেই। কি লেখে, কাকে লেখে, কোনো আনসার নেই। সো এই জায়গায় রাইটসটা কি ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, যেহেতু এর কর্ম নাই। ক্লিয়ার? তাহলে ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বটা আমরা চিনতে পারলাম। যে ভার্বের কর্ম থাকে সেটা হবে ট্রান্সিটিভ, আর যে ভার্বের কর্ম থাকে না সেটা হবে ইনট্রান্সিটিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একই ভার্ব দেখা যাচ্ছে কখনো ট্রান্সিটিভও হইতে পারে, কখনো ইনট্রান্সিটিভও হইতে পারে। এটা মুখস্থ করা যাবে না। অনেকে দেখছি যে এরকম করে, যে হি রাইটস এ লেটার, এটা হচ্ছে কি, এখানে রাইটসটা কি ভার্ব, ট্রান্সিটিভ। অপশানে মানে কোশ্চেনে আসছে হি রাইটস ওয়েল, এখানে আসছে যে এই রাইটটা কোন ভার্ব, সেখানেও ট্রান্সিটিভ দেওয়া হয়েছে, কারণ কি হয়েছে, মুখস্থ করা হয়েছে, কিন্তু আসলে তো সেটা ঠিক না, তাই না? আচ্ছা, তাহলে এই ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ হয়ে গেল আমাদের। প্রিন্সিপাল ভার্বে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ হয়ে গেল। আমি আজকে এই রেসিপ্রোকাল অ্যান্ড রিফ্লেক্সিভ দেখাবো না, দেখাবো হচ্ছে পজিটিভ অ্যান্ড কগনেট ভার্ব। তাহলে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ শেষ। আসেন এবার এই পজিটিভ ভার্ব, পজিটিভ সিএইউ, পজিটিভ ভার্ব। ঠিক আছে, পজিটিভ ভার্ব দেখেন, এইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, বাংলাটা আসে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। যেমন আমরা 9 10-এ বাংলা দ্বিতীয় পত্র বইতে পড়েছিলাম যে মা শিশুকে খাওয়ান, মা শিশুকে খাওয়ান, তাই না? শিক্ষক ছাত্রদেরকে পড়ান, শিক্ষক ছাত্রদেরকে পড়ান। খেয়াল করবেন এখানে মা শিশুকে খাওয়ান, কে খাচ্ছে, এখানে শিশু খাচ্ছে, আবার কে খাওয়াচ্ছে, মা। তার মানে এই মা শিশুকে দিয়ে কাজটা সম্পন্ন করাচ্ছে। তাহলে মনে রাখবেন যে প্রযোজক ক্রিয়া কাকে বলা হবে, যে একজনের দোতনায় যদি আরেকজন ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হবে কি, সেই ভার্বটাকে বলা হবে পজিটিভ ভার্ব। ঠিক আছে, মানে একজনের পরিচালনায় অন্যজন কর্তৃক সম্পাদিত ক্রিয়াটাই হবে আমাদের পজিটিভ ভার্ব। ক্লিয়ার? যেমন মা শিশুকে খাওয়ান, কে খাচ্ছে, শিশু খাচ্ছে, মা কিন্তু শিশুকে দিয়ে কাজটি সম্পন্ন করাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক ছাত্রদেরকে পড়ান, কে পড়তেছে, ছাত্ররা। কে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের দিয়ে কাজটি সম্পন্ন করাচ্ছেন। তাহলে এটাও একই। এখন দেখেন মা শিশুকে খাওয়ান, এখানে কি হবে তাহলে, the mother her the mother feeds the baby, মা শিশুকে খাওয়ান, তাই না? এই জায়গায় শিক্ষক ছাত্রদেরকে পড়ান, teacher teaches the students। দেখেন এখানে আমরা জানি ইট মানে কি, ইট মানে হচ্ছে খাওয়া, আর ফেড মানে কি, খাওয়ানো। লার্ন, লার্ন মানে কি, শিক্ষা নেওয়া, বা আর টিচ মানে শিক্ষা দেওয়া। ইট মানে খাওয়া, নিজে খাই অন্যকে খাওয়াই, এক হইল না।
তাহলে ফেড এখানে ব্যবহার করছি কি, ইটের পরিবর্তে ফেড। আর লার্ন মানে কি, শিক্ষা গ্রহণ করা। আর টিচ মানে কি, শিক্ষা দেওয়া। এই যে এখানে শিক্ষা দেন বা পড়ান একই কথা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে যদি দিতাম, আমি এইটা দিতাম যে দ্য মাদার ইটস দ্য বেবি, তাহলে অর্থটা কি হয়ে গেল, মা, বিশাল একটা ভয়ানক অর্থ আসলো যে মা শিশুটিকে খান, তাই না? তাহলে কি হলো, খেয়াল রাখবেন। তা এই কারণে এই যে সকল ভার্ব আমরা এই ইটের এখানে পজিটিভ ভার্ব ব্যবহার করছি কি, ফেড। লার্নের পজিটিভ ফর্ম কি, টিচ, ঠিক আছে। লার্নের পজিটিভ ভার্ব টিচ। এখন সকল ভার্বের কিন্তু এখানে এই যে প্রযোজক ক্রিয়া, সকল ভার্বের কিন্তু প্রযোজক ক্রিয়া নাই, ঠিক আছে। এখন যে সকল ভার্বের কিন্তু আমাদের কখনো কখনো প্রয়োজন হয় তো, যেমন আমি তাকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করালাম, পরিষ্কার করার ইংরেজি কি, ক্লিন, কিন্তু তাকে দিয়ে পরিষ্কার করালাম, তখন ব্যাপারটা কেমন হয়ে গেল, তখন কিন্তু এই শুধু ক্লিন ইউজ করলেই হচ্ছে না, ঠিক আছে। এটা দেখাবো। তা দেখেন এই কারণে সকল ভার্বের কিন্তু এই পজিটিভ ভার্ব নাই, এই কারণে আমাদের 5টা ভার্বকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি, সকল ভার্বের জন্য 5টা ভার্বকে পজিটিভ হিসেবে লিখি, ঠিক আছে। সেই 5টা শিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রযোজক ক্রিয়া তো বুঝলেন সবাই, তাই না? সকল ভার্বের পজিটিভ ভার্ব নাই, এই কারণে নিচের এই 5টিকে লিখবেন নিচের পাঁচটিকে পজিটিভ ভার্ব গঠনে সাহায্য করে, ঠিক আছে। নিচের 5টি পজিটিভ ভার্ব গঠনে সাহায্য করে, যেমন হচ্ছে লেট, মেক, হেল্প, হ্যাভ অ্যান্ড গেট। এই 5টা খেয়াল রাখবেন, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম হয় না, আমরা এই 5টা দ্বারা হচ্ছে কি করি, এই পজিটিভ ফর্মটা তৈরি করি, ঠিক আছে। কি কি দিই, লেট, মেক, হেল্প, হ্যাভ, গট। আমি তাকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাই, বা আমি তাকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করিয়েছিলাম, যে টেন্সেই লিখি না কেন এটা সেই টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। যাই হোক, এখন সহজ কথায় এই 5টা ব্যবহার করব কি হিসাবে, পজিটিভ হিসেবে, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই, ঠিক আছে। আচ্ছা, এখন কিভাবে ব্যবহার করব সেই স্ট্রাকচারটা দেখেন, STRUCTU স্ট্রাকচার। স্ট্রাকচার আছে, প্রথমে আছে সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খেয়াল করবেন এই যে ভার্বটায় এখানে একটা সমস্যা, কোন ফর্ম এ নিব, শুধু একটাই সমস্যা। দেখেন প্রথম তাহলে কিভাবে লিখবেন, যে আগে সাবজেক্ট তারপরে পজিটিভ ভার্ব। এখন এই পজিটিভ ভার্ব কোনটা নেবেন আপনি, এই 5টা থেকে যে কোনোটি, অ্যাজ ইউ লাইক বেস্ট। এই 5টা থেকে আপনি পজিটিভ ভার্ব এখানে এই 5টা থেকে যে কোনোটি নিতে পারবেন, সকল ভার্বের ক্ষেত্রেই এই 5টা যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসবে কি, এই ভার্বের পরে আসবে কি, এখান থেকে যেটা নিব সেটার পরে আসবে কি অবজেক্ট, তারপরে আবার ভার্ব আসবে। এখন এই ভার্বের পরে লাস্টে বাকি অংশ বা অবজেক্ট বা এক্সটেনশন যেটাই লিখি আমরা। এখন দেখেন যে এই যে ভার্বটা আছে এটাই কিন্তু মূলত আমাদের সেই প্রিন্সিপাল ভার্ব, যার পজিটিভ ফর্মটা এখানে লিখলাম। এখন সেই পজিটিভ ভার্বটা কি কোন ফর্ম, সরি এখানে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই ভার্বটা কোন ফর্মে নিব, এটা পাস্ট ফর্মে নিব নাকি পাস্ট পার্টিসিপল নাকি ভার্বের বেস ফর্মে নিব, ঠিক আছে। লিখবেন অ্যাস্টারিক দিয়ে সাধারণত ভার্বের বেস ফর্ম,
তো ভার্বের বেস ফর্ম বসে। কি লিখালো? সাধারণত ভার্বের, যেহেতু সাধারণত, তাহলে এই বেস ফর্ম ছাড়াও আরো কয়েকটা নিয়ম আছে, একটা নিয়ম আছে জাস্ট, ঠিক আছে? দেখেন, সাধারণত ভার্বের বেস ফর্ম নিব, কি নিব এখানে? এই ভার্বের জায়গায় এই ভার্বটা কোন ফর্মে নিব? বেস ফর্ম। এখন মনে করেন বেস ফর্মটা কেমন হইতে পারে? সাপোজ, আচ্ছা একটা উদাহরণ দেখি, সেটা ভালো হবে। এক্সাম্পল লিখি, দ্য স্পিকার। এখন দেখেন সাবজেক্ট নিলাম দ্য স্পিকার। এখন লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এর যে কোনোটাই আমি নিতে পারি। আমি কি নিচ্ছি? দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স। এবার হচ্ছে এই যে পজিটিভ ভার্ব নিচ্ছে, এবার হচ্ছে অবজেক্ট, মেড দ্য অডিয়েন্স, AUDIENCE, অডিয়েন্স ড্যাশ, তারপরে বাক্যাংশ, টু দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স টু হিম। দেখেন অপশনে আছে টু লিসেন, বিতে আছে লিসেনিং, সিতে আছে LISTEND লিসেন্ড, ডিতে আছে শুধু লিসেন। খেয়াল করবে, দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম, এখানে মেড নিছি যেহেতু পাস্ট ফর্ম। এখন দেখেন এইটা, এই পজিটিভ এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী লিখছি। তাহলে এখানে দেখেন কোনটা হবে? আমার রুলটা কি ছিল যে সাধারণত ভার্বে বেস ফর্ম বসে, তাই না? তাহলে আমি একটু চেঞ্জ করে দেব, লিসেন্স একটা এস দিয়ে দেবো, ঠিক আছে? TENS লিসেন্স। দেখেন তাহলে এখন ভার্বের বেস ফর্ম কোনটা হবে? এখানে সাধারণত ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে টু লিসেন, এটা কি বেস ফর্ম? টু লিসেন কি বেস ফর্ম? না। লিসেন কিন্তু একটা এস যোগ করছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হয় আমরা জানি? এস বা ইএস হয়। এটা কিন্তু বেস ফর্ম আকারে, কিন্তু এটা কিন্তু বেস ফর্ম না। বেস ফর্ম মানে ওয়ানলি ভার্বটাই, আর কিছুই থাকবে না এর সঙ্গে, এসও থাকবে না, ইএসও থাকবে না, ইডিও থাকবে না, ওয়ানলি শুধু মূল ভার্বটাই থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? লিসেন টু হিম, ডি নাম্বার হবে। ক্লিয়ার? তাহলে যে এই পাঁচটা যে কোনোটা আমরা পজিটিভ ভার্ব হিসেবে নিব, তারপরে অবজেক্ট থাকবে। এবার ভার্বের কোন ফর্ম বসবে এখানে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্মটা বসবে, তারপরে বাকি অংশ। ক্লিয়ার? আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, আরেকটা লিখি এক্সাম্পল, দেখেন আচ্ছা এইবার একটা ব্যতিক্রম ধর্মীতে যায়, আর একটা পরে দেয়। কি দেখছিলাম যে এই পাঁচটা যেটাই নি ভার্বে কি আসবে? ভার্বের বেস ফর্ম আসবে। তাহলে লিখবেন ব্যতিক্রম, ব্যতিক্রম, ঠিক আছে? ভার্বের সাধারণত বেস ফর্ম বসবে, এখন ব্যতিক্রম নিয়মটা কোনটা হবে সেটা। গেটের অবজেক্ট যদি প্রাণীবাচক, গেটের অবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে ইনফিনিটিভ হবে। নাম্বার 2, গেটো হ্যাভ এর অবজেক্ট যদি বস্তুবাচক হয় তবে ভার্বের
past participle form বা V3 বসবে। খেয়াল করবেন এই জায়গায় ব্যতিক্রম শুধু হচ্ছে এই হ্যাভ জীবন অ্যান্ড গেট জীবন, এই দুইটা হে হ্যাভ এবং গেট, এই দুইটা একটু ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে? এই দুইটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম। সেটা কি দেখেন, গেট যখন ব্যবহার করব, গেটের অবজেক্ট ওই যে সাবজেক্টের পর পজিটিভ ভার্ব তারপরে অবজেক্ট লিখছিলাম, সেই অবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভটা কেমন হবে? 2 প্লাস বিয়ন, এটা হলে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস বিয়ন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? 2 প্লাস বিয়নটাই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে গেটের অবজেক্ট প্রাণীবাচক হইলে 2 প্লাস ইনফিনিটিভ। আর একটা আছে কি, যে গেট আর হ্যাভের অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আচ্ছা, এক্সাম্পলে আসেন, এক্সাম্পল হইলে ভালো বুঝবেন। দেখেন এক্সাম্পল, I got the boy dash my room। খেয়াল করে I got the boy dash my room, এখানে অপশন আমি দিলাম to clean, বিতে দিলাম CLEANT cleaned, CLEANING cleaning, দিতে হচ্ছে CLEANT cleaned। দেখেন গেট ব্যবহার করছি, গেটের কোন ফর্ম আছে? পাস্ট ফর্ম। গেট যে সাবজেক্ট পজিটিভ ভার্ব, তারপর কি আছে? অবজেক্ট। এরপরে এই বলা আছে যে অবজেক্টটা যদি কি হয়? প্রাণীবাচক হয়। তা দা বয়, এটা প্রাণী না বস্তু? বয় বালক, প্রাণী অবভিয়াসলি, তাই না? তাহলে এই যে বয় আছে আমাদের এখানে প্রাণীবাচক অবজেক্ট, তা গেটের অবজেক্ট যদি প্রাণীবাচক হয় দেন উই ক্যান সে দ্য ভার্ব উইল বি ইনফিনিটিভ, তাই না? ভার্বটা কি হবে? ইনফিনিটিভ ভার্ব হবে। তাহলে ইনফিনিটিভ হচ্ছে কি 2 প্লাস বিয়ন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কোনটা হবে? টু ক্লিন, CLEAN। ক্লিয়ার? এই গেট আর হ্যাভের অনেক ব্যবহার আছে, কিন্তু মানে অনেক পরীক্ষায় আসে, এটা খুব মনোযোগের সহিত দেখবেন। তাহলে কি লিখলাম? দেখেন যে গেটের অবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে ইনফিনিটিভ হবে, ভার্বটা ইনফিনিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণে আসি। আচ্ছা, এবার দেখবেন আরেকটা উদাহরণ লিখি। I got the work dash, I got the work dash। খেয়াল করবেন এখানে সাবজেক্ট পজিটিভ ভার্ব, এটা অবজেক্ট। এই যে অবজেক্টটা ব্যবহার করছি, তাই না? এখানে একটা অপশন দিয়ে আসি, এই দেখাচ্ছে ফিনিশ, এসএস, বিতে হচ্ছে ফিনিশড, সিতে হচ্ছে টু ফিনিশ, আর লিখলাম নাম। খেয়াল করবেন যে আই গট দ্য ওয়ার্ক ড্যাশ, তাই না? গেট ব্যবহার করছি, গেটের পরে কি আছে? অবজেক্টটা বস্তুবাচক, দ্য ওয়ার্ক, কাজটি, কাজের তো প্রাণ নাই, তাই না? তাহলে অবভিয়াসলি দ্য ওয়ার্ক উইল বি কি? বস্তুবাচক। এখন যদি বস্তুবাচক হয়, দেখেন গেট ও হ্যাভ এর অবজেক্ট যদি বস্তুবাচক হয় তবে ভার্বের কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম V3 বসাই দিতে হবে, ঠিক আছে? চোখ বুঝে V3 বসাই দিতে হবে। তাহলে এখানে কি ফিনিশ হবে? না, যেহেতু বস্তুবাচক আছে তাহলে V3 হবে। তাহলে টু ফিনিশ হবে না, ইনফিনিটিভ হবে না, হবে কোনটা? বি। তাহলে হবে এটা ফিনিশড, ঠিক আছে? ঠিক একইভাবে হ্যাবিটটাও দেখবেন। I had Rahim dash my car, I had Rahim dash my car। দেখেন
drive, B-D-R-I-V-E-D, drived, and drive, D-R-I-V-I-N-G। খেয়াল করবেন, দেখেন হ্যাভ ব্যবহার করছি এখানে, তাই না? এখানে কি ব্যবহার করছি? হ্যাভ। এই যে হ্যাভ ব্যবহার করছি, এই যে হ্যাভ। তা হ্যাভের পরে কি থাকা কথা? বস্তুবাচক হইলেই ভিত্তি। আসলে কি বস্তুবাচক আছে? এটা তো ব্যক্তি, তাহলে কি হবে? ব্যক্তি হইলে আমরা কি শিখছিলাম? সাধারণভাবে কোন ফর্ম হবে? সাধারণভাবে বেস ফর্ম হবে, ডাইভ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে হ্যাভ আর গেটের অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে সেটা কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। চোখ বুঝে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসিয়ে দিবেন, কিছুই লেখা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখি। মনে করেন আচ্ছা, my father helped me dash the job। and দেখেন find, to find, found, finding, F-I-N-D-I-N-G। খেয়াল করেন এখানে যেটা ব্যবহার করছি, মাই ফাদার হেল্প মি ড্যাশ দ্য জব, তাই না? এই জায়গায় খেয়াল করেন যে হেল্প ব্যবহার করছি, হেল্প। তাহলে হেল্পের পরে যাই থাকুক না কেন আমাদের কিছুই দেখা লাগবে না। কি ব্যবহার করব আমরা? সাধারণভাবে কি হবে? বেস ফর্ম হবে। অন্যান্য যেটাই ব্যবহার করি, হেল্প, মেক, লেট, যেটাই ব্যবহার করি মূল ভার্বের কোনটা লিখবো আমরা? মূল ভার্বের বেস ফর্ম লিখবো, তাই না? ঠিক আছে। তবে এইখানে দেখেন হেল্প, ফাইন্ড আছে, আবার কি আছে? টু ফাইন্ড আছে। দুটোই কিন্তু সঠিক হবে এখানে। হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ এবং হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটোই সঠিক। এই ইনফিনিটিভটা মুছে দিয়ে তাহলে একটু জটিল হয়ে যাবে। ফাইন্ডস লিখি, তাহলে কোনটা হবে? সহজ কথায় মাই ফাদার হেল্প মি ফাইন্ড দ্য জব, ফাইন্ড দ্য জব। কি ছিল যে সাধারণভাবে ভার্বের কোন ফর্ম আসবে? বেস ফর্ম বসবে। সাধারণভাবে ভার্বের বেস ফর্ম আছে কোনটা? এখানে ফাইন্ড আছে। যদি এইগুলো ব্যবহার করা হয়, তবে ব্যতিক্রমধর্মী নিয়ম আছে শুধু হ্যাভ আর গেটের ক্ষেত্রে। হ্যাভ আর গেটের ক্ষেত্রে গেটের অবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে ইনফিনিটিভ হবে, আর হ্যাভ আর গেটের অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আরেকটা ব্যতিক্রমধর্মী নিয়ম দেখায়, সেটা হচ্ছে যে এক্সাম্পল দেখেন, উই হ্যাভ টু গেট এ গার্ল ড্যাশ দ্য সং। দেখেন সিং, বি নাম্বার হচ্ছে টু সিং, সি নাম্বার হচ্ছে সিংস, সিঙ্গিং। খেয়াল করেন এই জায়গায় কিন্তু দুইটা জিনিস, এখানে হ্যাভ আছে আবার কি আছে? গেট আছে। দুইটাই ব্যবহার করছি, হ্যাভ এবং গেট দুইটাই। তারপরে অবজেক্ট আছে। তাহলে আমি কোনটা বিবেচনা করব? এই অবজেক্টের এক্সাক্ট কাছে যেটা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, এই অবজেক্টের এক্সাক্ট কাছে যেটা থাকবে সেটা বিবেচনা করবেন আপনি। হ্যাভ অথবা গেটের যেটা এই অবজেক্টের কাছে থাকবে সেটা ব্যবহার করবেন। ঠিক আছে? তাহলে ধরবো আমরা কোনটা? যে গেট। তাহলে গেটের পরে কি আছে? প্রাণীবাচক। গেটের পরে যদি প্রাণীবাচক হয় তাহলে কি হবে? ভার্বটা কি ছিল আমাদের? ইনফিনিটিভ হবে। সো ইনফিনিটিভ কোনটা আছে? বি নাম্বারে। তাহলে টু সিং হবে, টু সিং। ক্লিয়ার? টু সিং দ্য সং। ঠিক আছে? উই হ্যাভ টু গেট এ গার্ল টু সিং দ্য
সং। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইবার যদি বলি, খেয়াল রাখবেন একটা, এনবি, এনবি মানে হচ্ছে কি নোটাবেনি, মানে নোট ওয়েল, যেটা বাংলায় মানে ইংরেজিতে আমরা ব্যবহার করি, আর নোটাবেনি তো ল্যাটিন। আচ্ছা, এইটা হচ্ছে যদি আমাদের রোবট, আর বিওটি রোবট, আর হচ্ছে ওয়াশিং মেশিন, WSHING ওয়াশিং মেশিন, CHINE ওয়াশিং মেশিন থাকলে এই দুটিকে এই দুটিকে এই দুটিকে প্রাণী বিবেচনা করতে হয়, এই দুটিকে প্রাণী বিবেচনা করতে হয়, প্রাণী বিবেচনা করতে হয়। কি বলা হলো? দেখেন, রোবট এবং ওয়াশিং মেশিন দুটাই কিন্তু কি আমাদের মানুষের মানে কৃত্রিম প্রক্রিয়া, তাই না? কৃত্রিমটাই হচ্ছে মেশিন, মানুষের ঠিক নকল রোবট আর ওয়াশিং মেশিন। মানুষ যে কাজ করে, রোবট ওয়াশিং মেশিন ঠিক একইভাবে কাজ করতেছে, ঠিক আছে? এই কারণে এই রোবট আর ওয়াশিং মেশিনটাকে কি বিবেচনা করতে হবে? আমাদের প্রাণী বিবেচনা করতে হবে। প্রাণী বিবেচনা করে হচ্ছে ওই ভার্ব ব্যবহার করতে হবে। যেমন একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল দেখেন যে আই হ্যাড মাই ওয়াশিং, WASHING ওয়াশিং মেশিন, CHINE মেশিন ড্যাশ CLOTHEH। তাহলে আই হ্যাড মাই ওয়াশিং মেশিন, অপশন আছে টু ওয়াশ, বি হচ্ছে ওয়াশ। আর লিখতে চাচ্ছি না। দেখেন, আই হ্যাড মাই ওয়াশিং মেশিন ড্যাশ ক্লোথস, মানে আমি আমার ওয়াশিং মেশিন দিয়ে কাপড়গুলো কি ধৌত করি, ধৌত করেছিলাম, পাস্ট টেন্স আছে হ্যাড, তাই না? তাহলে আই হ্যাড মাই ওয়াশিং মেশিন ড্যাশ ক্লোথস, এখানে কোনটা হবে? খেয়াল করবেন, হ্যাভ আছে। আমরা কি শিখছিলাম যে হ্যাভের অবজেক্ট, এই যে হ্যাভ আছে, হ্যাভের অবজেক্ট কি ছিল? হ্যাভের অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম V3 বসবে। আসলে কি এটা বস্তুবাচক? তাহলে মাই ওয়াশিং মেশিন কি বলেছি, যেটা প্রাণীবাচক বিবেচনা করতে হবে। তাহলে প্রাণীবাচক বিবেচনা করলে কি হবে? জেনারেল ফর্মে ভার্বটা কোনটা হবে? ভার্বটা কোনটা হবে? তাহলে ওয়াশ, WSH ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর বস্তুবাচক হইলেই V3 লিখতাম। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের পজিটিভ ভার্ব ব্যবহারের নিয়ম। এই গেট আর হ্যাড মানে হ্যাভ, এই দুইটা রুলই একটু মনে রাখতে হবে, এই দুইটাই বেশি আসে। ক্লিয়ার? গেট দিয়ে বেশিরভাগ আসে, গেট আর হ্যাভ দিয়ে। আচ্ছা, তাহলে এখন দেখেন, এরপরে যেটা ছিল কগনেট, কগনেট ভার্ব, এটা দিয়ে ক্লাস শেষ করতে চাচ্ছি। কগনেট ভার্ব সমধাতুজ ক্রিয়া। কগনেট ভার্ব হচ্ছে কি? সমধাতুজ ক্রিয়া। দেখুন, খেয়াল করেন, এই জায়গায় কগনেট ভার্ব সমধাতুজ ক্রিয়া, এখানে ভার্ব আর অবজেক্ট, ভার্ব আর অবজেক্ট যদি দুইটাই একই ধাতুর মূল থেকে আসে, একই ধাতু থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? একই ধাতু থেকে যদি উৎপন্ন হয়, একই ধাতু থেকে উৎপন্ন যে ভার্বগুলো একই ধাতু থেকে উৎপন্ন, অবজেক্ট আর ভার্ব যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে আমাদের তাকে বলা হবে হচ্ছে কি? কগনেট ভার্ব। দেখেন, আমরা কখনো কখনো এরকম লিখি যে সে একটি দারুণ ঘুমিয়েছিল, সে একটি দারুণ ঘুমিয়েছিল, সে একটি দারুণ যুদ্ধ
যুদ্ধ না, একটু লড়াই দিন, দারুণ লড়াই লড়েছিল, সে একটি দারুণ লড়াই লড়েছিল। খেয়াল করেন, সে একটি দারুণ ঘুমিয়েছিল। দেখেন ঘুম আর ঘুমিয়েছিল, এখানে সে একটি দারুণ ঘুমিয়েছিল এটা কি, এখানে ভার্ব। তাহলে ঘুমিয়েছিল ভার্ব, আর ঘুম আছে কি এখানে অবজেক্ট। তাহলে দেখেন ভার্ব আর অবজেক্ট দুটোই কিন্তু একই ধাতু, মানে ঘুম থেকে উৎপন্ন, ঘুমিয়েছিল। ক্লিয়ার? তাহলে যে ভার্ব মানে যদি ভার্ব এবং অবজেক্ট যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেই ভার্বগুলোকে বলা হবে কি আমাদের কগনেট ভার্ব, সমধাতুজ ক্রিয়া। তাহলে সে একটি দারুণ ঘুমিয়েছিল, কি হবে, ঘুমিয়েছিল পাস্ট টেন্স, তাই না? হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে একটি দারুণ ঘুমিয়েছিল। সে একটি দারুণ লড়াই, দেখেন এখানে লড়াই আর লড়েছিল, একই ধাতু থেকে অবজেক্ট এবং ভার্ব আসছে, একই ধাতু থেকে, লড়াই থেকে আসছে। তাহলে এই ভার্বগুলোকে বলা হবে আমাদের কি কগনেট ভার্ব। ঠিক আছে? তাহলে কি হবে, সে একটি দারুণ লড়াই লড়েছিল, লড়েছিল পাস্ট টেন্স, তাহলে হি ফট, এফওইউজিএসটি, হি ফট এ গ্রেট, লেখি জিআরইটি, হি ফট এ গ্রেট ফাইট, এফআইজিএসটি। দেখেন এখানে যে ফট আর ফাইট, ঠিক আছে, এই ফটটাকে বলা হচ্ছে কি, তাহলে এখানে কগনেট ভার্ব, সমধাতুজ ক্রিয়া। সে একটি দারুণ খেলা খেলেছিল, তাই না? হি প্লেড এ গ্রেট প্লে। ঠিক আছে? এইরকম এই সমধাতুজ ক্রিয়া হবে কি, তাহলে যে সকল ভার্ব এবং অবজেক্ট যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সে ভার্বগুলোকে কি বলা হবে কগনেট ভার্ব। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমি ক্লাসটা দিয়েছিলাম, মানে একটু যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা ডিলিট দিতে হয়েছে, আবার এটা আপলোড দেবো, আপনারা দেখবেন সবাই। আর একটু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? একটা ভিডিও করতে আসলে ঘেমে যাচ্ছে, প্রচুর গরম, তারপরও ক্লাস নিচ্ছে আপনাদের উপকার্থে এবং সেই সঙ্গে নিজের একটু চর্চা। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।